কংগ্রেসের 21শে জুলাই একেবারে মেগা সমাবেশ। সত্যই আপনারা জানেন লোকসভা নির্বাচনে যে তুমুল সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি 4টি উপনির্বাচন, সেখানেও তৃণমূল কংগ্রেসের সাফল্য। আজকে কোথাও সেটারও কিন্তু উদযাপনের দিন, আজকে তৃণমূল কংগ্রেসের বিজয় দিবসও বটে। প্রত্যেক মুহূর্তে ধর্মতলার ছবি আপনাদের দেখাবো, শুধুমাত্র মূল মঞ্চ এমনটাই নয়, শহরের একাধিক প্রান্ত থেকে মিছিল আসছে, ট্রেনে, বাসে, ভেসেলে, নদী পেরিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা রওনা দিয়েছেন একেবারে ধর্মতলার উদ্দেশ্যে। ছবি দেখতে পাচ্ছেন, দলের পতাকা হাতে নিয়ে আজকে কর্মী সমর্থকরা আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তারই অপেক্ষায় সকলে। সরাসরি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, আজকে যেমন শহীদ দিবস তেমনি পাশাপাশি তুমি যেটা বললে যে একটা বিজয় উদযাপনও, এবং তারই রঙের ছটা আজকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সকাল থেকে দেখা যাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি একদম মঞ্চের সামনে, সেই মঞ্চের সামনে আমরা দেখতে পাচ্ছি নানা রঙের সমারোহ। এখানে একজন তৃণমূল কর্মীকে দেখতে পাচ্ছি ডেঙ্গি মশার আদলে নিজেকে সাজিয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানার অন্তর্গত যাদবপুর গ্রাম থেকে আমি এসেছি। এইভাবে এই বেশে কেন? আমি এইভাবে সেজে বহুরূপী সেজেছি মশা। আমি সাধারণ মানুষকে সতর্ক সচেতন করার লক্ষ্যেই আমি এখানে এসেছি। এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছে। এই মানুষকে সতর্ক সচেতন করাই হচ্ছে আমার লক্ষ্য। আপনি কবে বেরিয়েছেন? সাইকেলে করে এসেছেন? সাইকেলে করে বেরিয়েছি, আমি 3 দিন বেরিয়েছি। আজকে গোটা দিন এই সমাবেশে থাকবো? এই সমাবেশে থাকবো, রাত্রেও এখানে থাকবো, কালকে বাড়ি যাবো। এখানে বক্স বাজছে, ডেঙ্গি সচেতনতার একটা প্রচার চলছে। অর্থাৎ যে 21শে জুলাই একদিকে যেমন শহীদ তর্পণ, তেমনি উৎসবেরও একটা উন্মাদনা শুরু হয়েছে। কারণ দুটো নির্বাচন, লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনের বিপুল সাফল্য তৃণমূলের, এবং তারই উদযাপনকে ঘিরে আজকে ধর্মতলা চত্বরে সকাল থেকে প্রচুর মানুষ এসে জমা হয়েছে। তুমি জানো যে গত 2 দিন থেকে মানুষ কলকাতায় আসছেন, তারা একে একে তো আসছেন, পাশাপাশি বিভিন্ন জেলা থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন। যে মূল মঞ্চ, সেই মঞ্চের একদম সামনেটা ভরে গেছে। তার পাশাপাশি আজকের যে কি মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বডি ল্যাঙ্গুয়েজ কি হয় সেদিকে যেমন নজর, তেমনি আজকে এই শহীদ তর্পণের পাশাপাশি বিজয় উদযাপনকে ঘিরে আজকে একটা রঙিন ধর্মতলা তৈরি হয়েছে। প্রতি 21শে জুলাই রঙিন হয়, আজকেও সকাল থেকে সেই রঙিন ছবিটা দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ দেখাচ্ছে, এবং তারই একটা প্রতিবিম্ব আমরা দেখলাম যে একদম যে ডেঙ্গি মশার আদলে নিজেকে সাজিয়ে চন্দ্রকোনা থেকে, সুদূর চন্দ্রকোনা থেকে তিনি চলে এসেছেন ধর্মতলার মোড়ে, এবং সেই ধর্মতলার মোড়ে মূল মঞ্চের সামনে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তিনি দেবেন এবং পাশাপাশি তার বার্তা শোনাচ্ছেন। সব মিলিয়ে যত সময় বাড়বে তেমনি এই ধর্মতলার রং মেজাজ তত বদলাবে। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বডি ল্যাঙ্গুয়েজ হয়। সুস্মিতা, একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি দেখাচ্ছ তুমি, যে বিভিন্ন রকম রঙিন সাজে তৃণমূলের কর্মী সমর্থক, কেউ তারা ইতিমধ্যে ধর্মতলায় মূল সভাস্থলে পৌঁছে গিয়েছেন, আর কোনো মানুষ, বেশ কিছু সমর্থক তারা ইতিমধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সব মিলিয়ে একেবারে রঙিন ছবি শহর জুড়ে এবং অবশ্যই ধর্মতলার আশপাশের চত্বরে। কথা বলে নেবো এই মুহূর্তে আমাদের সঙ্গে অপর প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন স্ট্র্যান্ড রোড থেকে। সৌমিত্র, স্ট্র্যান্ড রোডে এই মুহূর্তে ঠিক কতটা রঙিন ছবি? দেখো কুচুমিতা, যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন হাওড়া স্টেশন থেকে এই 21শে জুলাইয়ের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু হাওড়া স্টেশন থেকে সড়কপথ ব্যবহার করছে, আর একটা হচ্ছে জলপথ ব্যবহার করছে। সেখানে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি জেটিঘাটে, হাওড়া জেটিঘাটে। সেখানে অন্যান্য রবিবার এখানে ফেরি সার্ভিস শুরু হয় সকাল 8টায়, কিন্তু আজ যেহেতু 21শে জুলাই একটা বিশেষ দিন, সে কারণে ফেরি সার্ভিস সকাল 8টার পরিবর্তে তারও আগে সকাল 7টা থেকে ফেরি সার্ভিস শুরু হয়েছে। এক এক করে এখান থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে এই হাওড়া স্টেশন থেকে, তারা এই লঞ্চ ছেড়ে গিয়ে বাবুঘাটে যাচ্ছে। সেই বাবুঘাট থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা হেঁটে 21শে জুলাই যে মূল মঞ্চ সেখানে এগিয়ে যাচ্ছে। আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তী তোমাকে যে ছবি দেখাচ্ছে, তুমি দেখো এই যে হাওড়ার যে জেটিঘাট, সেখানে 3 নম্বর যে জেটিঘাটে, সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা হাওড়া স্টেশনে যারা আসছেন বিভিন্ন জেলা থেকে, যেমন ধরো বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া থেকে দূরপাল্লার ট্রেনে করে এবং তার পাশাপাশি লোকাল ট্রেনে করে যে সমস্ত কর্মী সমর্থকরা আসছেন, তারা কিছুটা বলা যায় যে ভিড় এড়ানোর জন্য, সড়কপথে তো ভিড় হবে এবং
এবং সড়কপথে বাস কম রয়েছে, সেই কারণে তারা ব্যবহার করছেন যে এই যে ফেরিঘাট, এই জলপথে নদী পেরিয়ে তারা এই যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের দিকে এগিয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে আমরা দেখলাম এখানে একটি লঞ্চ, পুরো ভর্তি লঞ্চ, এই যে হাওড়া স্টেশন জেটি ঘাট সেখান থেকে ছেড়ে বাবুঘাটের উদ্দেশ্যে সেই লঞ্চ যাত্রা দিয়েছে। তারপর আবারও যারা কর্মী সমর্থক তারা এক এক করে ভিড় করছেন, ভিড় জমিয়ে এই যে লঞ্চ, সেই লঞ্চ ভর্তি হলে তারপরেই এখান থেকে সেই লঞ্চ ছেড়ে যে বাবুঘাট, সেই বাবুঘাটের দিকে যাচ্ছে। তুমি জানো যে আজকে 21শে জুলাইয়ে, সেই 21শে জুলাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে কিন্তু আগ্রহ রয়েছে এই যে জেলা থেকে আসা এই তৃণমূলের কর্মী সমর্থক তাদের মধ্যে। তুমি এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে এই যে জেটি ঘাট তারা ব্যবহার করে নদী পেরিয়ে তারা 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চের দিকে এগিয়ে যাবে। ফলে সড়ক পথের পাশাপাশি এই যে জলপথ, সেই জলপথেও কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মাধুরী, একেবারে এই সময়টা তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি আপনাদের দেখাবো। বিভিন্ন জেলা থেকে মানুষজন ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। দেখতে পাচ্ছেন খড়গপুর, হলদিয়া, নারায়ণগড়, দুর্গাপুর, সাগর এবং চাকদার ছবি। একের পর এক মানুষজন ট্রেনে আসছেন, ভিড় বাড়ছে কিন্তু ফেরিঘাটেও। তার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মিছিল, অর্থাৎ মানুষজন কিন্তু পায়ে হেঁটে ধর্মতলায় সভাস্থলের দিকে ইতিমধ্যেই রওনা হয়েছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ধর্মতলার মূল সভাস্থল থেকে রয়েছেন আমাদের সঙ্গে। ধর্মতলায় 3টে মঞ্চ তৈরি হয়েছে আমরা যেমন জানি সন্দীপ, সেক্ষেত্রে একবার যদি মঞ্চগুলো দেখানো যায় এবং ঠিক কোন কোন রাস্তা দিয়ে এসে পৌঁছবে মিছিল যদি দেখানো যায় একবার। দেখো, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা ধর্মতলার যে মূল মঞ্চ তুমি দেখতে পাবে আমার থেকে দূরে কেসি দাসের মোড় বা ভিক্টোরিয়া হাউস, তার সামনেই মূল মঞ্চটা তৈরি হয়। একেবারে সরাসরি অতনু রয়েছেন আমার সঙ্গে, ক্যামেরা প্রতিনিধি দেখাতে বলবো। এখান থেকে মূল মঞ্চটা তুমি স্পষ্ট বুঝতে পারবে। এই মূল মঞ্চের সামনের রাস্তা তা কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ধর্মতলার মোড় থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে যাওয়ার কিন্তু আর কোনো উপায় থাকছে না। তাহলে দক্ষিণ থেকে যে গাড়িগুলি উত্তরের দিকে যাবে তারা কোন পথে যাবেন? যেটা ধর্মতলা মোড়ে এই মুহূর্তে বন্দোবস্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে, তা দেখতে পাচ্ছি যে একেবারে জওহরলাল নেহেরু রোড যেখানে শেষ হচ্ছে অর্থাৎ ধর্মতলার মোড়, সেই ধর্মতলার মোড়ে ব্যারিকেড করে রাস্তা আটকে দেওয়া হয়েছে। যানবাহন সমস্ত সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ইডেন গার্ডেন্সের দিকে, অর্থাৎ পার্ক স্ট্রিট থেকে সরাসরি ধর্মতলা এসে ধর্মতলা মোড় থেকে বাঁ দিকে চলে যেতে হবে এবং তারপরে সেই সমস্ত গাড়ি যানবাহন সেগুলি লালবাজার ঘুরে পোদ্দার কোর্টের সামনে দিয়ে সেই যানবাহন গিয়ে আবার উঠবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে। অর্থাৎ মাঝখানের এই ধর্মতলা থেকে বউবাজার পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই অংশ বন্ধ রাখা হয়েছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা একে একে ভিড় জমাতে শুরু করেছেন। সময় যত গড়াবে অবশ্যই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় বাড়বে, সেই বিষয়টা মাথায় রেখে ইতিমধ্যেই কিন্তু যান নিয়ন্ত্রণ শুরু করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। আমরা দেখতে পাচ্ছি একে একে বিভিন্ন অঞ্চলের থেকে বিভিন্ন এলাকার শাসক দলের নেতারা তারা আসতে শুরু করে দিয়েছেন। মূল মঞ্চের 3টে ভাগ, যেটা তুমিও বলছিলে, ঠিক মাঝামাঝি বরাবর একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে, একদম মঞ্চের সামনে র্যাম্প তৈরি রাখা হয়েছে এবং যারা প্রধান মঞ্চে থাকবেন তার পাশে আরেকটি মঞ্চ তৈরি করা হয়েছে। আমরা জানি প্রত্যেকবারই শহীদ পরিবারের সদস্যরা যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা তাদের মধ্যে অনেকেই উপস্থিত থাকেন। আজও শহীদ পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন, সেরকমটাই কিন্তু এখনও পর্যন্ত নির্ধারিত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সভামঞ্চের সামনে কিন্তু ক্রমশ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। একদমই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ধর্মতলার মূল সভাস্থল থেকে এবার আপনাদের সরাসরি নিয়ে যাব শোভাবাজারে, তার কারণ উত্তর কলকাতা থেকেও বেশ কয়েকটি বড় মিছিল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, শোভাবাজারে রয়েছে, উত্তর কলকাতা থেকে কটি মিছিল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে আজ? দেখো, উত্তর কলকাতা থেকে যে মিছিলগুলো ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে তার একটা নির্দিষ্ট পথ আছে এবং সেই পথটা এই সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়েই। শ্যামবাজার থেকে মিছিলগুলো সেন্ট্রাল অ্যাভিনিউ ধরবে। এই মুহূর্তে আমি তোমাকে দেখাবো রাস্তা অনেকটাই ফাঁকা, তার কারণ উত্তর কলকাতার যে কেন্দ্রীয় মিছিল সেটা 10টার পর বেরোবে, এমনটাই কিন্তু তৃণমূলের উত্তর কলকাতার নেতৃত্ব জানাচ্ছেন। তবে তার সঙ্গে
আর কিছুক্ষণ পর থেকে যেটা শুরু হবে সেন্ট্রাল অ্যাভিনিউতে সেটা হচ্ছে যে বাসগুলো যাবে, বেশ কয়েকটি বাস ভাড়া করা হয়েছে, সেই বাসগুলো এখান দিয়ে যাবে এবং সেগুলো গিয়ে ধর্মতলার কাছাকাছি পৌঁছবে এবং সেখান থেকে মানুষ পায়ে হেঁটে 21শে জুলাই সমাবেশে পৌঁছবেন। এই যে সেন্ট্রাল অ্যাভিনিউর রাস্তাটা রয়েছে সেখান থেকে সোজা গিয়ে বাসগুলোকে মোহাম্মদ আলী পার্ক অবধি নিয়ে যাওয়া হবে এবং সেখানেই কিন্তু রাস্তার দুধারে বাসগুলোকে রাখতে হবে, তারপর বাকিটা পায়ে হেঁটে যেতে হবে। আর ছোট ছোট মিছিল কিছুক্ষণ পর থেকে এখান থেকে শুরু হবে এবং এই সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে যেহেতু এটা মানুষের একটা অন্যতম গন্তব্য রাস্তা, তার জন্য যেটা করা হয়েছে বিভিন্ন জায়গায় তৃণমূলের ছোট ছোট ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্পগুলো এখনও পর্যন্ত সচল হয়নি, কিন্তু সেখানে কিছুক্ষণের মধ্যে তৃণমূল সদস্যরা থাকবেন যাতে সাধারণ মানুষ যারা আসবেন তৃণমূল কর্মী সমর্থকরা তাদেরকে সাহায্য করা যায়। এবং তার মধ্যে কিছু কিছু ক্যাম্পে জায়েন্ট স্ক্রিনেরও ব্যবস্থা আয়োজন করা হচ্ছে যাতে যারা সভাস্থল অবধি পৌঁছতে পারবেন না তারা জায়েন্ট স্ক্রিনে বসে পুরো সভাটা তারা দেখতে পারেন, দলনেত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পারেন, তার ব্যবস্থা করা হবে। তবে এখনও পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউর বড় মিছিলগুলো শুরু হয়নি। ইতিউতি তৃণমূল সমর্থকদের পায়ে হেঁটে যেটা দেখা যাচ্ছে, কিছুক্ষণ পর থেকে ছবিটা বদলাবে বলে আশা করা যায়। শহরের বড় মিছিলের এখনো জমায়েত শুরু হয়নি, আর কিছুটা সময় হয়তো বাকি, কিন্তু জেলার মানুষজন তারা কিন্তু রাত থাকতেই বেরিয়ে পড়েছেন শহরের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেখান থেকেও মানুষজন ভিড় জমাতে শুরু করবেন, বাস আসতে শুরু করেছে ইতিমধ্যেই, ট্রেনেও কিন্তু বাদুর ঝোলা ভিড়, আর অন্যদিকে ফেরিঘাটেও কিন্তু ভিড় বাড়ছে। একেবারে দলনেত্রীর ছবি দেওয়া ফ্লেক্স হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রওনা দিয়ে দিয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকেও কিন্তু তৃণমূল কর্মীরা দলে দলে আসতে শুরু করেছেন। হলদিয়া থেকে বাসও কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি সেই ছবি দেখালেন। রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনের সাফল্য, তারপরে বিধানসভার 4 কেন্দ্রে উপনির্বাচনের সাফল্যের পর তৃণমূল কংগ্রেসের আজকে ব্রিগেড সমাবেশ, শহীদ সমাবেশে সেই ব্রিগেড সমাবেশে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন তারা আজকে কলকাতামুখী। পিছিয়ে নেই পূর্ব মেদিনীপুর, এই মুহূর্তে আমরা রয়েছি হলদিয়াতে। দেখতেই পাচ্ছি হলদিয়া থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রীতিমতো মিছিল করে তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। আজকে শহীদ সমাবেশের মঞ্চ কার্যত কিন্তু সেখানে বিজয় সমাবেশ হতে চলেছে এবং আমাদের সঙ্গে রয়েছেন বেশ কিছু নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ব্রিগেডে আজকে যাচ্ছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য শোনার জন্য আগ্রহী আপনারা? দেখুন, 21শে জুলাই সারা বাংলার মানুষের কাছে একটা আবেগ, তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা উদ্দীপনা। আমরা আজকে যাব আমাদের জননেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে। আগামী দিনে উনি কি দিশা দেখান এবং কি নির্দেশ দেন, আমরা সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা ওনার নির্দেশ মতোই কাজকর্ম করব এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের অঙ্গীকার। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেই বার্তা শোনার জন্য যেরকম ভাবে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এগিয়ে রয়েছেন, পাশাপাশি ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো এই যে বাসগুলো রয়েছে সেই বাসে করে কিন্তু তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেই জন্য কিন্তু তারা ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছেন। হলদিয়া থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। প্রত্যেকবারের মতো 21শে জুলাই এর আগে গতকালও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন সভাস্থলে, একেবারে পরিদর্শন করলেন খুঁটিনাটি এবং তার পাশাপাশি বার্তাও দিয়েছেন। কি বলেছেন শুনুন। 21শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সহ বিভিন্ন গণ আন্দোলনে জন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে 21শে জুলাইটাকেই আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য, মামাটি মানুষ দিবস হিসেবেও পালন করবার জন্য। আমাদের এখানে নেতা কেউ নেই, এখানে সবাই তৃণমূলের সহকর্মী। আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারেই থাকেন। তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা, শুধু তার নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। আমি আলোচনায় আসবো, সুমনবাবুকে দিয়ে শুরু করবো। সুমনবাবু, অবশ্যই অতি সম্প্রতি শুধুমাত্র লোকসভা ভোটে অভূতপূর্ব সাফল্যই নয়, 4টে বিধানসভা উপনির্বাচনেও যেভাবে শাসক দল সাফল্য পেয়েছে তাতে নিঃসন্দেহে তারা উজ্জীবিত। কিন্তু আজকে কি কোথাও 2026-এর বিধানসভা নির্বাচনে সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়?
না, সে তো আপনার প্রত্যেকটা নির্বাচনের আগে 21শে জুলাইয়ের সমাবেশ যখন হয় তখন এই প্রশ্নটা বারবার ধরে ওঠে। আসলে তৃণমূল কংগ্রেস তো সারা বছরই মাঠে ময়দানে থাকে এবং তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে পরিচালনা করে এবং সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তাদের উন্নয়নের কর্মসূচি চলে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলবেন নিশ্চয়ই সামনে 2026-এর ইলেকশনটা বড় ইলেকশন, সেখানকার জন্য তো অবশ্যই বার্তা থাকবে এবং সার্বিকভাবে একটা উন্নয়নের যে ছবি সেই উন্নয়নের ছবির কথাও সেখানে ফুটে উঠবে এবং যেটা 2024-এর লোকসভা নির্বাচনের যে বিপুল সাফল্য প্লাস হচ্ছে উপনির্বাচনের কথা বললেন, উপনির্বাচনেও আমরা দেখলাম যে 4টে সিটের মধ্যে 3টে সিট যেটা বিজেপির হাতে ছিল 2021-এ এবং 2024-এও লোকসভা নির্বাচনেও তারা এগিয়েছিল, সেই 3টে সিট তৃণমূল কংগ্রেসের পক্ষে এসছে। নিশ্চয়ই এটা সেই হিসেবে সাধারণ সেখানকার যে মানুষ তাদের ভোটার যাদের ভোটে তৃণমূল কংগ্রেসের 29 জন প্রার্থী লোকসভায় গেছেন তাদের মানে তাদেরকে ধন্যবাদ জানানো এবং উপনির্বাচনের ফলের জন্য সেখানকার ভোটারদের ধন্যবাদ জানানো, সেটাও একটা কর্মসূচির অন্যতম। একেবারে আমি এই জায়গায় শত্রুপাতির কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় খুব উল্লেখযোগ্যভাবে বক্তব্যের শেষটা আপনি নিশ্চয়ই শুনেছেন, অস্তিত্ব রক্ষার কথা বলছেন, মামাটি মানুষের অস্তিত্ব রক্ষা এবং অবশ্যই এই অস্তিত্ব রক্ষার শব্দটা কোথাও একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে হয়, কারণ আমরা এই গত কিছুদিন ধরে ঠিক লোকসভা ভোটের প্রেক্ষাপটে বারবার দেখেছি এনডিএ সরকার মোদী সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে এবং কোথাও কেন্দ্র এই বিরোধী রাজ্যগুলোকে অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে। আজকে অখিলেশ যাদবকে আমন্ত্রণ করে এই বার্তাটা এই 21-এর মঞ্চ থেকে আরো কড়াভাবে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুসুমিতা, বিধানসভা লোকসভা ইলেকশনের তৃণমূলের মূল মন্ত্রই ছিল বিজেপি নাকি বাংলা বিরোধী এবং বিজেপি মানে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চনা করছে, এই দুটো নিয়ে তারা লোকসভা ইলেকশনে ঢুকেছিল এবং এইটা তারা এখনও বজায় রাখছে। মোস্ট আনফর্চুনেট, ওদের একটা কোথাও বার্তা দিচ্ছে। ইনফ্যাক্ট তোমার যদি আমি যদি আরেকটু আগে যাই, যেদিন ওরা সেই র্যাম্প করে ব্রিগেডে যখন ক্যান্ডিডেট অ্যানাউন্স করলো, অভিষেক ব্যানার্জি অ্যানাউন্স করছে বাংলার ক্যান্ডিডেট মানে কি পশ্চিমবঙ্গ কি বাইরে, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে। এখনও উনি বলছেন যে পশ্চিমবঙ্গের অস্তিত্ব, পশ্চিমবঙ্গ তো উনি বলেন না, উনি বলেন বাংলার অস্তিত্ব রক্ষা। কিসের জন্য? আজকে পশ্চিমবঙ্গ ইজ ভেরি মাচ আ পার্ট অফ ভারতবর্ষ, তো সেখানে আলাদা করে পশ্চিমবঙ্গ রক্ষা করা, পশ্চিমবঙ্গের অস্তিত্ব, বাঙালির অস্তিত্ব, এইটা যত করবে তত ভারতবর্ষের সঙ্গে যেন ওরা ইচ্ছে করছে আলাদা আলাদা। কেন্দ্রীয় বঞ্চনার শিকার হচ্ছে বাংলা, কেন্দ্রের এজেন্সির দ্বারা সবথেকে বেশি হেকেলড হতে হচ্ছে বাংলার মানুষকে। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ করেন, বারবার এক কথা বলে যাচ্ছেন। এটা কেন বলছেন আমাদের আজ অব্দি বোঝা সম্ভব নয়, কারণ আমরা একেবারে হোয়াইট পেপারে পুরোপুরি যতগুলো কনস্টিটিউয়েন্সি আছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেই কনস্টিটিউয়েন্সিতে কেন্দ্রীয় সরকারের কি কি কাজ হয়েছে এবং আমরা যে একেবারে দল মত ধর্ম নির্বিশেষে সবার জন্য করেছি, সেটা হোয়াইট পেপারে দিয়ে দেওয়া হয়েছে, এটা কারোর মুখের কথা না। সেইখানেও তারা অধিকারী বোধহয় সেই বক্তব্যটা মানতে রাজি নন। আমি একবার রবীন্দ্রনাথ বাবুর কাছে আসি। অখিলেশ যাদব আজকে বিশেষ অতিথি, অখিলেশ যাদব। অতীতেও অনেককেই আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ না কেউ এসে থাকেন, কিন্তু অখিলেশ যাদব কতটা তাৎপর্যপূর্ণ? প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক সমাজবাদী পার্টি। দ্বিতীয় কথা, যেদিন ঠিক বৈঠকের নির্বাচনের পর আমরা দেখেছিলাম মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে অংশগ্রহণ করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আলাদা করে বৈঠক করেছিলেন রাঘব চাড্ডা, অখিলেশ যাদবের সঙ্গে। পরে তিনি মুম্বাই চলে যান। সেক্ষেত্রে আজকে ইন্ডিয়া জোটের কতটা শক্তপোক্ত হলো, কতটা মজবুত হলো? কোথাও কি এই মঞ্চটাকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তাটাও দেওয়ার জন্য? দেখুন, এই যে অখিলেশ যাদব আসছেন বা এর আগে নেতারা এসছেন কেন্দ্র স্তরের, এর মূল কারণ কিন্তু এরা জানেন তৃণমূল স্তরের মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জৈবিক সংযোগ আছে। এই জৈবিক সংযোগের মূল কারণ হচ্ছে মানুষের মধ্যে একটা প্রত্যাশা যে তিনি একটা যোদ্ধার ভূমিকায় নামবেন ন্যায় প্রতিষ্ঠায়, এবং এই কারণেই তার অগ্নিকন্যা শিরোপা এসেছিল। দু দশক ধরে তিনি যে বিরোধিতার আন্দোলন চালিয়েছিলেন, তখন অগ্নিকন্যা শিরোপা এই কারণেই এসেছিল।
তারপরে আপনি প্রায় দেড় দশক ধরে কেন্দ্র স্তরের রেলমন্ত্রী এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হিসেবে 1.5 দশক ধরে তিনি শাসন ক্ষমতায় আসেন, কিন্তু এখনও তার এই যে আক্রমণাত্মক যে জায়গা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সেটা কিন্তু কমে যায়নি। এবং সেটা কমে যায়নি বলেই তিনি বিজেপি বলবো না, কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে যখনই ন্যায় প্রতিষ্ঠার তিনি অভাব দেখছেন, অর্থাৎ বিভিন্ন বঞ্চনার অভিযোগ তৃণমূল স্তরের কাছ থেকে পাচ্ছেন, যে এনরেগার টাকা দেওয়া হচ্ছে না অথবা আবাস যোজনার টাকা আসছে না, তখন সেটা নিয়ে তিনি নানাভাবে আন্দোলন করেছেন, যে আক্রমণাত্মক ভূমিকাটা কিন্তু তাকে আবার এই ইন্ডিয়া জোটের মধ্যে একটা নেতৃত্বের জায়গায় নিয়ে এসছে। এবং তারা জানে যে একই সঙ্গে এই যে বিপুল জয়, আপনি ভাবুন 34টা পেয়েছিলেন এর আগে, আর তারপরে কিছু কম, মানে 29টা, এই 42টার মধ্যে 29টা আসন নিয়ে তিনি পার্লামেন্টে গেছেন। 4টে উপনির্বাচন, তার মধ্যে 3টে ছিনিয়ে নিয়ে এসছেন বিজেপির কাছ থেকে, তার সঙ্গে তৃণমূল স্তরের মানুষের সঙ্গে এইরকম জৈবিক সংযোগ। সুতরাং তাকে তো তারা মনে করবেই যে এই মুহূর্তে তাদের যে কোনো নেতৃত্ব, যে কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে, ইন্ডিয়া জোটের যে কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে, সে রাহুল গান্ধী বলুন, অখিলেশ যাদবই বলুন, এরা প্রত্যেকেই সমানভাবে একদম মানে ঠিক এই জায়গাটাতেই আমি একবার সুমনবাবুর কাছে যাবো। সুমনবাবু, একদিকে তৃণমূল কংগ্রেসের 29টা আসন, আর অন্যদিকে বিজেপিকে উত্তরপ্রদেশে কার্যত শুইয়ে দিয়েছে সমাজবাদী পার্টি। আজকে যে সংখ্যার হিসেবটাও যদি আপনি দেখেন, কলকাতার মঞ্চ আলাদা করে বার্তা দেবে দিল্লিকে? না, ডেফিনেটলি, মানে আমি বলছি যে কলকাতা তো মানে কলকাতা মানে পশ্চিমবঙ্গের রাজধানী, বাংলার রাজধানী, ফলে বাংলা হিসেবে বাংলার যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাকে অটুট রাখার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা, সেটা বাংলার মানুষের কাছে মানে একবারে পরিষ্কার হয়ে আছে। অখিলেশ যাদব 2024-এর লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছেন উত্তরপ্রদেশে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু ধারাবাহিকভাবে 2014 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে বিজেপির নেতা হিসেবে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে যেভাবে লড়াই করে আসছে, এবং বাংলার যে কৃষ্টি সংস্কৃতির পথে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা থেকে অস্বীকার করলে হবে না। সেই জায়গায় মানে বাংলার মানুষজন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যথেষ্ট আশাশীল একেবারে। এবং আজকে যেমন শহীদ স্মৃতি, শহীদদের কথা ভাবার দিন, তার পাশাপাশি কিন্তু আজকে একটা উৎসবেরও দিন, কারণ আজকে তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবও পালিত হবে।